Hello dear videoers, how are you? Hope you are very fine. কালকে আমাদের কেমিস্ট্রি ক্লাস ছিল এবং আপনারা বেশ ভালো সাড়া দিয়েছেন। আপনারা সবাই ক্লাসটা করেছেন এবং ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে আপনারা করার পর আবার বন্ধুদের সাথে শেয়ার করেছেন। আজকে আরেকটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই এটা বলবো আপনাদের জন্য একটা বেশ ভালো নিউজ যে আমরা আরেকজন পপুলার টিচারকে পেয়েছি ফিজিক্সের শাকিল স্যারকে। তো স্যার আজকে ক্লাস নেবেন হচ্ছে সার্কিট চলতরিতের উপরে। তো আপনাদের ক্লাসটা শুরু করার আগে তিনটে নিয়ম বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনারা যারা বন্ধু বান্ধব যারা আছে, যারা হয়তো আপনারা যারা মেসে উঠেছেন বা হোস্টেলে বা বাসায় যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে, যারা বড়রা দেখছেন যাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোনো ক্যান্ডিডেট আছে আপনার বাসায়, তাদেরকে নিয়ে আপনি বসেন এই লাইভ ক্লাসটা দেখতে। নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু হচ্ছে আপনি এই লাইভ ক্লাসটি দেখার সময় যেহেতু এখানে পড়ানো হবে আপনাদেরকে, তাই আমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। এন্ড লাস্ট 3 নাম্বার যেটা, নলেজ শেয়ারিং ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস। সো আপনাদের কি করতে হবে, এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। করলে কি হবে, আপনার প্রোফাইলে কিন্তু ভিডিওটি থেকে যাচ্ছে, যাতে করে আপনি ভিডিওটি ইচ্ছে করলে একটু পরে লাইভ ক্লাস শেষ হলে পরে আবার দেখতে পারেন। এবং কোন রকমের কোন প্রবলেমের জন্য সাবিট প্রেজেন্টার পেজে কিন্তু আপনি কোয়েশ্চেনে গিয়ে মেসেজে গিয়ে কোয়েশ্চেন করতে পারেন। সো লাইভ ক্লাস চলাকালীন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে দেখেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে ক্লাসে। এবং আজকে আমাদের সাথে আছেন ইউসিসির একজন জনপ্রিয় ফিজিক্সের টিচার শাকিল স্যার। তো শাকিল স্যারের কাছ থেকে আমরা আজকে চলতরিৎ নিয়ে ক্লাসটা করব। সো লিসেন স্যার, ইউ ক্যান স্টার্ট। হাই এভরিওয়ান, প্রথমে বলে রাখা দরকার সেটা হচ্ছে আমাদের এখন অ্যাডমিশন টেস্টে 4টা সাবজেক্টে মূলত পরীক্ষা হয়, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স। এখন এই 4টা সাবজেক্টের মধ্যে তোমাদের সবথেকে বেশি যেটা সমস্যা সেটা আমি মনে করি হচ্ছে ফিজিক্স। বায়োলজি এবং কেমিস্ট্রি এটা মোটামুটি তোমরা মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করে মুখস্থ করে কিছু অ্যান্সার করতে পারবা। আর ফিজিক্সে এখানে আমাদের ম্যাথও আছে, কিছু কনসেপ্টও লাগবে। শুধুমাত্র ম্যাথের সূত্র মুখস্থ করে বা শুধু মুখস্থ রিডিং করে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না। এখন ঢাকা ইউনিভার্সিটিকে যদি আমরা ফার্স্টে ফোকাস করি, ঢাকা ইউনিভার্সিটিতে 30টার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে 24 থেকে 25টা আমাদের এখানে সরাসরি ম্যাথ আসবে। এখন এই যে ম্যাথ করতে যে আমাদের সবথেকে বেশি যেটা সমস্যা, এখন চলতে ফিরতে আমাদের কাছে যেটা প্রশ্নের উত্তর সবথেকে বেশি দিতে হয় সেটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর নাই, আমরা কিভাবে ম্যাথ করব। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। কারণ আমরা গত কিছুদিন আগে পর্যন্ত যে ইন্টার পরীক্ষা যখন দিছিলাম তখন আমাদের সামনে ক্যালকুলেটর ছিল, কিন্তু আজকে ক্যালকুলেটর আছে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারবো না। এখন সমস্যা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন যে ক্যালকুলেটর বাদে কিভাবে আমি বড় বড় অঙ্ক সলভ করব। এখন দেখো, ক্যালকুলেটর যে আমাদের সবসময় লাগবে এটা কিন্তু কোনো কথা না। আমি ছোট্ট কিছু উদাহরণ যদি দিই তাহলে তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবা। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে I = 20 sin 600 6 to 8 t। I = 20 sin 6 to 8 t যদি হয় তাহলে তার কম্পাঙ্ক f = হয়। কম্পাঙ্ক কত? এখন দেখো, আমরা একটা সাধারণ সমীকরণ জানি। কি সমীকরণ জানি? I = I0 sin ওমেগা t। তাহলে তার সাথে যদি সমীকরণটা আমরা মিলাই তাহলে কি হবে? I = I0 মানে বিস্তার কত? 20 sin ওমেগা t। তাহলে ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি? 628। তাহলে ওমেগা = 6 to 8। ওমেগার পরিবর্তে আমরা সূত্র কি জানি? 2 pi f = 6 to 8। f = 6 to 8 by 2 pi। এই প্রশ্নটা যখন ভার্সিটিতে আসছিল তখন অনেক স্টুডেন্ট এই পর্যন্ত পড়ে রেখে চলে আসছে। বাইরে যখন বেরোলো তখন এসে বললো ভাইয়া আমাদের তো অনেক ম্যাথ আসছে, যে ম্যাথ গুলো ক্যালকুলেটর লাগবে। কোনটা? এইটা 6 to 8 by 2 pi। এটা ক্যালকুলেটর বাদে কিভাবে সলভ করব। কিন্তু দেখো, পাই মানে কত? 3.14। 3.14 পয়েন্টটা যদি উঠাই দিই 100, 314 দোকানে কত হয়? 628। কাটাকাটি হয়ে গেল, অ্যানসার কত? 100। লাগলো ক্যালকুলেটর? লাগলো না। এখন সমস্যা হচ্ছে আমরা এইটা বুঝতে চেষ্টা করি না যে ক্যালকুলেটর বাদে অঙ্ক সলভ করা সম্ভব।
ক্যালকুলেটর নাই সেটা তোমাদের স্টুডেন্ট, তোমাদের টেনশন না, টেনশন হচ্ছে স্যারদের, স্যাররা যারা প্রশ্ন করবে। দেখো i সমান সমান 20 sin 6 to 80, আগে যদি ক্যালকুলেটর যখন থাকতো তখন আমাদের স্যাররা কি দিত 20 sin 100t 200t 300t, স্যারদের ইচ্ছা মতো কোনো ডিজিট, স্যারদের মোবাইল নাম্বার 01711t তাও যদি দিত তাহলে আমরা ক্যালকুলেটর বাদে ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম। এখন যেহেতু ক্যালকুলেটর নেই, স্যাররা ইচ্ছা করলে এইখানে মানটা ইচ্ছা মতো দিতে পারতেছে না, কি দেওয়া লাগতেছে 6 to 8, সাথে হিসাব করে বের করা লাগছে যেখানে যদি 6 to 8 দেওয়া হয় তাহলে স্টুডেন্টরা এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি পারবে। আরেকটা সূত্র লিখি, দেখো E সমান সমান h নিউ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কি কম্পাঙ্ক। এখন দেখো h নিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি c বাই ল্যামডা, h এর মান কত বলো, হ্যাঁ 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34, c হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান যা দিয়ে দেবে ছাত্ররা সেই অনুযায়ী আমাদেরকে বলবে এত তরঙ্গ দৈর্ঘ্যে তার শক্তি বের করো। এখন দেখো এত তরঙ্গ দৈর্ঘ্য, এখানে যদি যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য স্যাররা ইচ্ছা মতো দেয় তাহলে কিন্তু সেটা ক্যালকুলেটর লাগবে। এখন স্যাররা কি করতেছে, স্যাররা এখানে সাজায় বলতেছে 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কত। এখন দেখো এত ডিজিট, তার পরিবর্তে স্যারদের কেন 6.63 দেয়া লাগলো। দেখো 6.63 কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকলো কত 3 আর 10 এর পাওয়ার, ক্যালকুলেটর লাগলো না। তারপরে আরো কিছু উদাহরণ দেখাই। L equal to L naught root over 1 minus v square by c square, এই যে একটা সমীকরণ। তোমাদের প্রশ্ন হতে পারে রুটের মধ্যে মান বসিয়ে সেইটার মান আমরা ক্যালকুলেটর বাদে কিভাবে সলভ করব। এখন এটা একটা বড় প্রশ্ন যে রুটের মধ্যে কিভাবে করব। এখন দেখো যদি বলা হয় একটা মিটার স্কেল সামথিং একটা বেগে যাচ্ছে গতিশীল অবস্থায়, তার দৈর্ঘ্য কত। এখন দেখো এখানে আমরা L নট মিটার স্কেলের স্থির অবস্থার দৈর্ঘ্য কত জানি 1, c এর মান কত জানি, c এর মান জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ এখন এখানে v এর মান স্যাররা যদি ইচ্ছা মতো দেয় বা আমাদের বইতে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো যদি যে কোনো একটা এখানে বসায় তাহলে কাটাকাটি করা আমাদের পক্ষে সম্ভব না। আমি আবারও বলতেছি এইটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই যে আমি ক্যালকুলেটর বাদে রুটের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করব। এখন দেখো এই v এর মানটা স্যাররা দিচ্ছে কত √3c বাই 2 বেগে গতিশীল, একটা মিটার স্কেল √3c বাই 2 বেগে গতিশীল। এখন দেখো ভির জায়গায় যদি আমি √3c বাই 2 বেগে বসাই তাহলে মনে মনে চিন্তা করো, স্কয়ার করো, 3 কে √3 কে স্কয়ার করলে কত হয় 3, c কে স্কয়ার করলে কত c স্কয়ার, 2 কে স্কয়ার করলে কত হয় 4, c স্কয়ার কাটা গেল, এখানে কত থাকলো √1 মাইনাস 3 বাই 4, তারপরে ক্যালকুলেশন করলে কত হবে 4 মাইনাস 3 কত হয় 1, √1 মাইনাস 1 বাই 4 কে রুট করলে কত হয় হাফ। লাগলো ক্যালকুলেটর? লাগলো না। সুতরাং তোমরা কেন টেনশন করতেছো, কেন বুঝতে চাচ্ছ না যে তোমাদেরকে যে অঙ্ক যে ম্যাথগুলো আসবে সেইগুলো কখনোই ক্যালকুলেটর লাগবে না। এবার দেখো আরেকটা প্রশ্ন আমি বলি, ভালো করে খেয়াল করো, মন দিয়ে শোনো। একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর 0.95 c বেগে গতিশীল, 0.95 c বেগে গতিশীল। একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর 0.95 c বেগে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কত। এই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষায় আসে স্বাভাবিকভাবে আমরা প্রথমে যে সূত্রটা লিখব L সমান সমান L নট √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। L নট আমরা কত বসাবো 1 v এর জায়গায় কত বসাবো 0.95 c মাইনাস 0.95 c বাই c স্কয়ার। দেখো c কাটা গেল, থাকলো কত 0.95 c স্কয়ার। এখন 0.95 কে যদি স্কয়ার করা হয় তাহলে দেখো কি হয় 0.95, তারপরে 95 গুণ 95 কত হচ্ছে 5 5 25 45, এখানে আমরা এটা গুণ করলাম। এখন দেখো এইটাকে আমরা গুণ করতে পারতেছি কোন রকম, করার পর তাকে যখন 1 মাইনাস করব সেটাও আমরা পারবো, কিন্তু তারপরে রুট পয়েন্টের মধ্যে রুট, এইটা কি ক্যালকুলেটর বাদে আমরা করতে পারবো? কি মনে হয় তোমাদের? পারবো না কেন? অবশ্যই পারবো, যদি আমাদের ম্যাথে টাইম থাকে একটা ম্যাথে 10 মিনিট। ছোটবেলায় আমরা এরকম আমাকে রুট বের করা শিখছি, এখন তোমার ম্যাথ করার জন্য টাইম কত 40 সেকেন্ড। এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো 40 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কেন এই ম্যাথটা দেয়া হলো। তুমি যদি পরীক্ষার সময় কখনো এইটা ফিল করো যে ইস
ক্যালকুলেটর থাকলে আমি ম্যাথটা করতে পারতাম, এরকম ফিলিংস যদি আসে যে ক্যালকুলেটর থাকলে আমি অঙ্কটা করতে পারতাম, তাহলে তুমি অবশ্যই বুঝবা তোমার ওই ম্যাথের ক্যালকুলেশনে ভুল গেছে। নাহলে এত কঠিন গুণ আমার কখনো করা লাগতো না। এখন কোথায় ভুল করলাম দেখো, 0.956 সি স্কয়ার কাটাকাটি 9.95 এর স্কয়ার 1 মাইনাস, এখানে কোনো ভুল নাই, আছে নাই, কোনো ভুল নাই। তাহলে কোথায় সমস্যাটা হলো, তুমি যদি দেখো তোমার একটা অঙ্ক বড় ডিজিট চলে আসতেছে, বড় ক্যালকুলেশন চলে আসতেছে, কিন্তু তুমি করতে পারতেছো না, তাহলে তোমার প্রথম বুঝতে হবে যে তোমাকে অবশ্যই ক্যালকুলেশনে ভুল গেছে, অথবা ভুল যেহেতু যায়নি তাহলে প্রশ্নের মধ্যে কোনো 2 নম্বরই ছিল, মানে স্যাররা একটা প্যাচ দিছে যেটা আমরা ধরতে পারিনি। আবার আমি প্রশ্নটা রিপিট করতেছি, খেয়াল করে শোনো। একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর, একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে গতিশীল, বোঝা গেল? আবারও খেয়াল করো, একটা মিটার স্কেল 0.95 সি বেগে গতিশীল, কি বরাবর? খেয়াল করছো? এত কিছু কিন্তু আমাদের পরীক্ষার সময় খেয়াল থাকে না। একটা মিটার স্কেল তার প্রস্থ বরাবর, হ্যাঁ বন্ধুরা, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর যদি একটা মিটার স্কেল আগায় তাহলে গতিশীল অবস্থায় তার কি চেঞ্জ হবে? প্রস্থ চেঞ্জ হবে, এখানে তার দৈর্ঘ্য চেঞ্জ হবে না। তাহলে উত্তর কত? 1 মিটার। কিন্তু আমরা কিন্তু অলরেডি 5 মিনিট চলে গেছে ম্যাথে, পরীক্ষার সময় আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। সুতরাং খুব সাবধান, তোমরা মনে প্রাণে এইটা বিশ্বাস করবা যে আমাদেরকে কোনো কঠিন ক্যালকুলেশন পরীক্ষার সময় করা লাগবে না। যদি বাই চান্স আমাদের সামনে চলে আসে তাহলে অবশ্যই আমরা ভুল করছি। আমরা যদি ভুল না করে থাকি তাহলে প্রশ্নের মধ্যে সমস্যা, প্রশ্নে প্যাচ আছে যেটা আমি ধরতে পারিনি। এখন দেখো ফিজিক্সে আমাদের মোটামুটি কয়েক টাইপের প্রশ্ন আসে। এখন আমরা যদি প্রতিদিন অধ্যায় ভিত্তিক করতে থাকি, যে মনে করো আজকে স্থিরতড়িৎ ক্লাস করলাম, ভালো লাগলো, পারতেছি, কালকে চলতড়িৎ করলাম, পারতেছি, এরকম করতে করতে 2.5 মাস বা 2 মাস পর তখন তোমাদের পরীক্ষা হবে, তখন কিন্তু দেখো চলতড়িৎ প্রথম দিন যেটা করবা শেষের দিন ওইটা আর অত সহজ থাকবে না, ওই জিনিসটা আবার কঠিন হয়ে যাবে। এখন আমাদেরকে যেহেতু অ্যাডমিশন টেস্ট সামনে, আমাদেরকে ওভারঅল পুরো বই নিয়ে চিন্তা করতে হবে যে পুরো বইটা আমরা কিভাবে মুখস্থ মানে মনে রাখতে পারি। এখন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে বলো 1 লাখ পরীক্ষা দেয়, পাস করে কত? 10,000, আর ফেল 90,000, 80,000 স্টুডেন্ট ফেল, একদম ফেল। ফেল মানে কত? তারা 48 পাচ্ছে না। 120 এর মধ্যে 48 পাচ্ছে না 80,000 স্টুডেন্ট। এই 80,000 স্টুডেন্টের মধ্যে কিন্তু 10,000 স্টুডেন্ট ছিল ডাবল গোল্ডেন। এই ডাবল গোল্ডেন এ প্লাস, ডাবল এ প্লাস, আমাদের জিপিএ আছে অনেক, কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যে পাস হচ্ছে না, 48 পাচ্ছি না। এমনও না যে তোমাদেরকে 4টা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে 12 পাওয়া লাগবে। আমরা যদি 4টা সাবজেক্ট মিলে 48 পাই তাও কিন্তু আমাদের পাস, কিন্তু তারপরেও আমরা কেন পাস করতেছি না? দেখো ইন্টার এসএসসি পর্যন্ত আমরা এক ধরনের প্রশ্ন পরীক্ষা দিয়ে অভ্যস্ত। যেদিন যে পরীক্ষাটা দিই, মনে করো আগামী রবিবার বা সোমবার আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দেব, তাহলে আমরা কি করি? শুক্র শনিবার পর্যন্ত আমরা পদার্থ প্রথম পত্র পড়তে তারপরে পরীক্ষা দিই, ব্যাস ভালো। কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে মাথায় রাখতে হবে 4টা সাবজেক্ট 8টা পেপার একসাথে মাথায় নিয়ে 90 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য পরীক্ষা হলে ঢোকা লাগবে। এই যে 4টা সাবজেক্টের 8টা পেপারের চাপ মাথার মধ্যে, এই চাপ না নিতে পেরে আমরা পরীক্ষা হলে যে পারতেছি না। তুমি ওই যে প্রশ্নে আমাদেরকে 80,000 স্টুডেন্ট ফেল করতেছে, সেই 80,000 স্টুডেন্ট বা 90,000 স্টুডেন্টকে যদি বাসায় বসে আমরা পরীক্ষা দিই তাহলে কিন্তু এত স্টুডেন্ট আর ফেল করবে না। এখন দেখো কিছু কনসেপ্টের কথা আগে বলি, কারণ ফিজিক্সে আমাদের সরাসরি প্রশ্ন খুব কম আসে। দেখো আমি বিভিন্ন জায়গা থেকে কয়েকটা সূত্র লিখতেছি। F = G m1 m2 by d স্কয়ার, G = G m by r স্কয়ার, T = twice by √L by G। এটা হচ্ছে টোটাল বইয়ের উপর থেকে আমি কিছু সূত্র লিখলাম। এরকম সূত্র আমাদের বইতে কত আছে? প্রায় 150 থেকে 200 সূত্র। এখন দেখো এই একটা সূত্র যখন আমরা পড়বো তখন তোমরা 4টা কনসেপ্ট মাথায় রাখবা। সেটা হচ্ছে
একটা সূত্র থেকে আমাদেরকে 4 ধরনের প্রশ্ন আসতে পারে। এখন দেখো এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে আমরা কি ধরনের পরীক্ষা মানে কি ধরনের প্রশ্ন আমাদের আসতো, f সমান g m1 m2 d স্কয়ার। এখান থেকে যদি আমাদের এসএসসি তে প্রশ্ন আসতো তাহলে বলা হতো 2 কেজি এবং 3 কেজি ভরের দুইটা বস্তুকে 2 মিটার দূরত্বে রাখা হলে তাদের মধ্যে আকর্ষণ বল কত। আবারও বলতেছি 2 কেজি 3 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে দূরত্ব দেওয়া আছে, তাদের মধ্যে আকর্ষণ বল কত। এইখান থেকে যদি আমাদের প্রশ্ন আসতো মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তার জি কত, এরকম প্রশ্ন মানে যে কোনো একটা সূত্র থেকে যে কোনো একটা মান। কিন্তু অ্যাডমিশন টেস্টে আমাদের এইরকম প্রশ্ন একটু কম আসে। এখন দেখো একটা প্রশ্ন আমি যদি করি, কার্যকারী দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো দোলনকাল কত গুণ হবে। আবারও বলতেছি, কার্যকারী দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো দোলনকাল কত গুণ হবে। এখন দেখো প্রশ্নটা কোথা থেকে আসছে, t সমান সমান 2π/L/g। এখন তুমি মনে মনে চিন্তা করো কাকে কত গুণ করছে আর কাকে চাচ্ছে, কি চাচ্ছে, আমাকে কি চাচ্ছে, দোলনকাল কত গুণ হবে আর কার্যকারী দৈর্ঘ্য কে দ্বিগুণ করছে। তুমি খালি এই সূত্রের মধ্যে টি আর এল চিন্তা করো, টি আর এল কি অবস্থা, টি সমানুপাতিক √L। এইবার খুব সিম্পল, খুব সহজ, যাকে যত গুণ করবে তার জায়গায় তত বসাই দাও। এল কে দ্বিগুণ করছে, এল এর জায়গায় 2 বসাও, তাহলে টি কত গুণ, টি হবে √2 গুণ। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে একটা বস্তুর ভরকে দ্বিগুণ, একটা বস্তুর ভরকে 3 গুণ, মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করা হলে আকর্ষণ বল কত গুণ হবে। বলো, হিসাব করো কত গুণ হবে। আমি কি বলছি সিস্টেমটা হচ্ছে যাকে যত গুণ করা হবে তার জায়গায় তত বসাই দেব। এম এর জায়গায় কত বসাবো 2, এম এর জায়গায় কত 3, 2 2 3 গুণ কত হয় 6, ডি এর জায়গায় কত 2 স্কয়ার কত 4, 6/4, তার মানে কত 3/2 1.5 গুণ। তাহলে এখন চিন্তা করো বন্ধুরা যে এতগুলো সূত্র আমাদের বইতে আছে 200 সূত্র, 200 সূত্র থেকে যদি তোমরা 150 সূত্র 150টা সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাহলে এরকম দ্বিগুণ 3 গুণের প্রশ্ন তোমাদের কিন্তু আর বাসায় বসে সলভ করার দরকার নেই, আজকেই কমপ্লিট। নেক্সট 3 নম্বর, কিছু কিছু প্রশ্ন আসবে তোমাদের অনুপাত দিয়ে। কেমন, কয়েকটা এইচএসসি লেভেলের আমি কিছু কমন অঙ্ক বলতেছি যা বোর্ড পরীক্ষা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল। যে মঙ্গলের ভর পৃথিবীর ভরের এত গুণ, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, যদি পৃথিবীতে জি 9.8 হয় তাহলে মঙ্গলে জির মান কত। করছি না এরকম অঙ্ক, প্রচুর করছি। তারপর t সমান 2π/L/g, এরকম এখান থেকে যদি অঙ্ক আসে তাহলে কি আসতে পারে যে একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 2 মিটার, তার দোলনকাল 4 সেকেন্ড। এই সরল দোলকটাকে আমরা লন্ডনে নিয়ে গেলাম, লন্ডনে তার দোলনকাল যদি 5 সেকেন্ড হয় তাহলে তার কার্যকরী দৈর্ঘ্য কত। এরকম প্রশ্ন পড়ার সাথে সাথে তোমরা আগে চিন্তা করবা অঙ্কটা কোথা থেকে আসছে। কোথা থেকে আসছে যে আমাদের t সমান সমান 2π/L/g। তাহলে এখন দেখো t আর l সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। তাহলে দেখো t আর l আমরা কি লিখতে পারি না, t1/t2 সমান সমান √L1/L2। এই যে সূত্রটা আমরা পরীক্ষার সময় যদি তৈরি করা শিখি তাহলে আমাদেরকে আমরা ভালো করতে পারবো। আর যদি এইটা আমরা বাসায় বসে মুখস্থ করে যাই, যেমন আমরা মুখস্থ করলাম t1/t2 সমান সমান √L1/L2, t1/t2 সমান সমান √L1/L2, তাহলে পরীক্ষার সময় যে কি হবে t1/t2 সমান সমান √L2/L1 মনে হয়ে যাবে। আর আমরা যদি এই সূত্রটা আমাদের সবারই মুখস্থ, t সমান সমান 2π/L/g, এইটা যদি আমাদের মুখস্থ করি এইখান থেকে আমাদের এই সূত্রটা যদি বানাই তাহলে কি ভুল হবে, ভুল হওয়ার কোনো চান্সই নেই। তাহলে দেখো একটা সূত্র আমরা মুখস্থ করলে আমাদের 3টা অঙ্ক ম্যাথ হয়ে গেল। এখন 4 নম্বরে কি সেটা আমি বলবো, কিন্তু তার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা। যারা তোমরা আজকে ক্লাস করতেছো ভালো লাগতেছে, মোটামুটি তোমরা যদি বুঝে থাকো যে তোমাদের ফিজিক্সে একটু ভালো হচ্ছে, তোমাদের উপকার হচ্ছে,
তোমাদের নিজেদের উপকার হলে হবে না, তোমাদেরকে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকেও একটু উপকার দরকার। তোমরা অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করো এবং কমেন্টে জানা দাও কে কোন জেলা থেকে লিখতেছো। অবশ্যই এই কাজটা করো তোমরা দয়া করে, যে কমেন্টে বক্সে লিখো কে কোন জেলা থেকে এটা আমার লাইভ ভিডিওটা দেখতেছো। দেখো 4 নম্বরে কি আসবে, আমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে যেখানে কোনো ম্যাথ থাকে না। যেমন এখান থেকে যদি প্রশ্ন আসে যে দুইটা বস্তু, দেখো দুইটা বস্তু M1 আর M2, এই দুইটা বস্তুকে পরস্পর F বলে আকর্ষণ করতেছে। তারপর এই দুইটা বস্তুর মাঝখানে একটা ভারী লোহার বস্তু রাখা হলো। এই ভারী লোহার বস্তু রাখার ফলে তাদের আকর্ষণ বল কি হবে, বেড়ে যাবে না কমে যাবে, কি হবে বলো? এখন দেখো তোমরা যদি মনে করো এই টাইপের প্রশ্ন আমরা বই মুখস্থ করে আনসার করতে পারবো, তাহলে কিন্তু ভুল। এটা কিন্তু কোনো বইতে নাই। আমাদেরকে যদি এই সূত্রটা আমরা তোমরা ক্লিয়ার থাকো, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকো, তাহলে তোমরা পারবা। এখন দেখো F সমান সমান G A1 N2 বাই D স্কয়ার। এখন তাহলে বলো এই F টা কখন পরিবর্তন হবে? যখন M1 M2 D এই তিনটার মধ্যে যে কোনো একটার মান যদি আমার পরিবর্তন হয়, তাহলে F এর মানটা পরিবর্তন হবে। এখন দুইটা বস্তুর মাঝখানে যখন একটা লোহার বস্তু রাখলাম, তখন এই দুইটা বস্তুর কোনো পরিবর্তন হবে কিনা, ভরের কোনো পরিবর্তন হবে কিনা? হবে না। মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে কিনা? হয়নি। তাহলে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে চিন্তা করো বন্ধুরা, যে আমরা যদি 50টা সূত্র মুখস্থ রাখতে পারি, তাহলে 50 গুণ 4 200 টাইপের ম্যাথ, 200 টাইপের প্রশ্ন আমার কিন্তু আজকে কমপ্লিট। তোমাদের হাতে ধরে ধরে করার কোনো প্রয়োজন নাই। এখন দেখো আমাদের অ্যাডমিশন টেস্ট, তোমরা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও সেখানে প্রথমত সার্কিট থেকে একটা প্রশ্ন আসবে এবং সার্কিটটা আমরা মোটামুটি একটু ভয় পাই। এবং ভয় পাওয়ার কিছু নাই, দেখো কিভাবে সহজে সার্কিটটা আমরা বুঝতে পারবো। সার্কিটের প্রথম দুইটা সূত্র কি বলো? রোধের সূত্র RS ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3 যোগ যতগুলো থাকবে ততগুলো। RP 1 by RP equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এখন দেখো আমরা যখন একটা সার্কিট করতে যাব, তখন সেখানে অনেকগুলো রোধ থাকবে, শ্রেণীতেও থাকতে পারে, সমান্তরালেও থাকতে পারে। শ্রেণীতেও থাকতে পারে, সমান্তরালেও থাকতে পারে। এখন কথা হচ্ছে সমান্তরালে যদি থাকে, আমার মনে করো 2 আর 3, দুই অঙ্ক এবং 3 অঙ্ক সমান্তরালে আছে। এখন কথা হচ্ছে এদেরকে আমরা বের করব 1/2 প্লাস 1/3। এই 1/2 1/3 এখন একটা সার্কিটে কয়েকবার আমাকে সমান্তরালে বের করা লাগতে পারে। কিন্তু এই যে 1/1 এরকম যদি করতে থাকি, আমাদের কি হবে? সময় চলে যাবে। একটা অঙ্কের জন্য আমরা সময় পাবো কতক্ষণ? 40 সেকেন্ড আমরা জানি। কিন্তু সার্কিট যদি তোমরা বুঝতে পারো, একটু দু একটা শর্টকাট সূত্র মুখস্থ রাখতে পারো, 40 সেকেন্ড না 10-15 সেকেন্ডে কভার করা সম্ভব। এখন দেখো সমান্তরালে থাকার ক্ষেত্রে এই সূত্র আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা একটা নতুন সূত্র মুখস্থ করবো আজকে। RP সমান সমান R1 গুণ R2 বাই R1 যোগ R2। এখন দেখো এই সূত্র মুখস্থ রাখার উপকারিতা, 2 আর 3 দুইটা রোধ সমান্তরালে আছে। এখন আমাদেরকে 1/2 1/3 এরকম করার থেকে আমরা যদি মুখে মুখে করি, 3 দুগুণে 6/5, 3 দুগুণে 6/5 লাগলো? টাইম লাগলো না। এখন তাহলে বলো 2 আর 2 এই দুজন সমান্তরালে আছে, 2 আর 2, তাহলে এদের তুল্য কত? 2 দুগুণে কত হয়? 4, 2 যোগ 2 কত হয়? 4, তাহলে 4/4 কত হয়? 1। বুঝা গেছে? এবার দেখো 6 আর 6 সমান্তরালে আছে, তাহলে 6 6 36/12 কত হয়? 3। 8 সমান্তরাল 64/16 কত? 4। দেখো তো এইখান থেকে আরেকটা টেকনিক আমরা বুঝতে পারি কিনা।
6 6 3 8 8 4 কিছু বোঝা যাচ্ছে? আরো একটা দেখাই 10 10 10 10 কত হয় 100 100 বাই 20 কত হয় 5। এইবার নিশ্চয় তোমরা বুঝে গেছো সূত্রটা কি। 10 10 5 6 6 3 8 8 4। তার মানে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এবং তাদের মান যদি একই হয় তাহলে তাদের তুল্যরোধ হবে তাদের অর্ধেক। বোঝা গেল? তাদের অর্ধেক। এখন দেখো যত কঠিন ডিজিট আসুক না কেন আমরা এটা ইজিলি মুখে মুখে করতে পারবো। যেমন 36 আর 36 সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধ কত হবে 18। यस 100 আর 100 কত 50। এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা সার্কিট থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আগে দেখো। প্রথমত বলতে পারে এই সার্কিটের তুল্যরোধ আর কত। দ্বিতীয়ত সার্কিটের কারেন্ট বা তড়িৎ প্রবাহ I কত। তৃতীয়ত যে কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা রোধ, একটা সিঙ্গেল একটা রোধের মধ্যে I কত, I অফ R। চতুর্থত বিভব পার্থক্য V কত। এই চারটা জিনিস আমাদেরকে যে কোনো একটা সার্কিট থেকে আসতে পারে। এখন দেখো একটা সার্কিট আঁকি। দেখো এখানে একটা সার্কিট আঁকলাম। এবার কিন্তু আমি সার্কিটের মূল অঙ্কে প্রবেশ করতেছি। তার আগে তোমাদেরকে আমি আরো একবার বলি, তোমরা যে যেখান থেকে দেখো না কেন দয়া করে তোমার কমেন্ট বক্সে তোমাদের জেলার নামটা একবার উল্লেখ করো। এখন দেখো এই যে সার্কিট, এই সার্কিটটায় রোধ আছে কয়টা 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এদের মান এরকম হতে পারে বা আমি জাস্ট মার্কিং করলাম 9টা রোধ আছে। এখন এই যে চারটা লিখছিলাম যে চারটা জিনিস চাইতে পারে, চারটা জিনিসের মধ্যে তোমাদেরকে যাই চার না কেন একটা রোধ আমাদেরকে বের করতে হবে, একটা আর। এখন একটা আর বের করতে যে দেখো আমি সার্কিটের দিকে তাকায় যদি দেখি 3 আর 4 এই দুইটা রোধ কি অবস্থায় আছে সমান্তরালে আছে। 5 আর 6 এই দুইটা রোধ কি অবস্থায় আছে শ্রেণীতে আছে। 7 আর 8 কি অবস্থা শ্রেণী। 8 আর 9 শ্রেণী। এখন আমি যেটা যেটা মনে করলাম শ্রেণী আর যেটা যেটা সমান্তরাল, তাহলে আমি যদি সেই হিসাবে তাদের তুল্যরোধ বের করি তাহলে কিন্তু আমার সার্কিট মিলবে না। তোমাদেরকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যেই পাশে ব্যাটারি আছে তার বিপরীত পাশে চলে যাব। সেখান থেকে রোধগুলোকে আস্তে আস্তে আমরা ছোট করে ব্যাটারির দিকে আগাবো। তুল্যরোধ কাকে বলে দেখো, এখানে 10 এখানে 10 দুইটা রোধ সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধ কত হবে। একটু আগে আমি সূত্র দিছি, আমরা দেখছি যে একই মানের রোধ যদি দুইটা সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে তাদের অর্ধেক। এখন 10 আর 10 কত হয় 5। 10 আর 10 যখনই 5 বের করব তখনই সেখানে আমার রোধ হয়ে যাবে কয়টা একটা। এই যে একটা রোধ তখন তার মান হবে 5। এখন দেখো এই পাশে ব্যাটারি আছে আমি কখনোর জন্যই 1 এর থেকে শুরু করতে পারবো না, আমি শুরু করব কোথা থেকে 9 এর থেকে। এখন দেখো 9 এর সাথে 8 এই দুইটা রোধ কি অবস্থায় আছে শ্রেণীতে না সমান্তরালে। 9 আর 8 এই দুইটা রোধ আছে শ্রেণীতে। তাহলে দেখো যখনই এই দুইটা রোধকে আমি শ্রেণীতে তুল্যরোধ বের করব তখনই আমার এই টোটাল বাহুতে আমার রোধ থাকবে কয়টা একটা। শ্রেণীতে তুল্যরোধ যেহেতু দুইটা মিলে একটা হয়ে গেছে, এই যে একটা রোধ। এখন বলো তোমরা এই একটা রোধ আর 7 এই দুইটা রোধ কি অবস্থায় আছে সমান্তরালে আছে। সমান্তরালে যখনই তুল্যরোধ বের করব তখনই জিনিসটা সার্কিটটা এরকম ছোট হয়ে যাবে। এইবার এইখানে আমরা স্টুডেন্টরা সবথেকে বেশি ভুল করি যে আমি এই পর্যন্ত আসার পরে কোন দিকে আগাবো। এখন দেখো
সাতের সাথে আমি 4 আগে হিসাব করব না সাতের সাথে 6 হিসাব করব, এইটাই হচ্ছে বোঝার বিষয়। সাতের থেকে যদি আমি 4 হিসাব করি তাহলে কিন্তু আমার ডান সাইডে 6 আর 5 থেকে গেল। আমাদেরকে এমন ভাবে আগাতে হবে যেন ডান দিকে কোনো রোধ থেকে না যায়। এখন দেখো 7 এর সাথে 6 কি অবস্থা, শ্রেণীতে আছে। 6 এর সাথে 5 কি অবস্থা, শ্রেণীতে আছে। তাহলে এই তিনটা রোধ মিলে আমরা বলতে পারি এই তিনটা রোধ পরস্পর শ্রেণীতে আছে। তাহলে এই তিনটা রোধ মিলে আমার রোধ হবে কয়টা, একটা। তাহলে আমরা কি এরকম ভাবতে পারি না, এই তিনটা বাহুতে মিলে এই বাহুতে একটাই রোধ 7। এখন দেখো 7 4 কি অবস্থা, সমান্তরাল। তার সাথে 3 কি অবস্থা, সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারি, 7 4 3, এই তিনটা রোধই পরস্পর সমান্তরাল। তাহলে তিনটা রোধ মিলে সমান্তরাল কিভাবে হবে, একটা রোধ 3। এখানে আবার একটা কথা আছে, তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা টেনশন করতে পারো, আমি তো বলছি একটু আগে 8 আর 8 সমান্তরালে আছে, তাদের তুল্য রোধ কত হবে, 4। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি তিনটা রোধ সমান্তরালে থাকে তাহলে আমরা তুল্য রোধ কি মুখে মুখে হিসাব করতে পারবো কি পারবো না। এখন দেখো যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছি না, সেহেতু তোমরা ধরেই রাখো তিনটা রোধ যদি থাকে তাহলে তার মানগুলো একটু সাজিয়ে দেবে স্যাররা। কেমন, যে 8 4 8, এই তিনটা রোধ আছে সমান্তরালে, 8 4 আর 8। এখন তুমি কি করবা, 8 আর 4, 8 আর 4 কত হয়, 32/12। এই 32/12 আর 8 কি অবস্থা, সমান্তরাল। তাহলে 32/12 গুণ 8/32/12 যোগ 8। এখন তো তোমরা বলবা ভাইয়া এর থেকে তো আমার 1/rp সূত্র ভালো ছিল, ওইটা তো আরো সহজ। হ্যাঁ আমিও বুঝতেছি এই ক্যালকুলেশনটা করা ক্যালকুলেটর বাদে আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। এখন দেখো 8 4 আর 8 তিনটা সমান্তরালে আছে, তার মানে এই না যে আমাকে 8 আর 4 কে আগে নিতে হবে। 8 আর 8 আমি দেখলেই বলতে পারতেছি আমাদের এখানে 8 আর 8 কত হয়, 4। 4 আর 4 কত, 2। লাগলো ক্যালকুলেটর, লাগলো না খাতা কলম, খাতা কলমই লাগবে না। তোমরা টেনশন করো যে আমাদের ক্যালকুলেটর লাগবে, আমরা কিভাবে অঙ্ক করবো। অ্যাডমিশন টেস্টে যে দেখবা আসলে খাতা কলমই লাগতেছে না। এখন দেখো আমরা মূল প্রশ্নে চলে যাই। এইবার হচ্ছে মূল প্রশ্ন। এরকম একটা সার্কিট পরীক্ষায় আসছে। প্রথমত আমাদেরকে প্রশ্ন করা হলো এই সার্কিটের তুল্য রোধ কত। এখন তোমরা বলো শুরু করবো কোথা থেকে, ব্যাটারি আছে এখানে, ব্যাটারির পাশে কি আছে, 2। আমরা কি পাশ থেকে শুরু করব, আমি কি তাই বলছি, না আমরা শুরু করবো কোথা থেকে, বিপরীত পাশ থেকে, 8 এর থেকে। এখন দেখো 8 আর 4 এই দুইটা রোধ কি অবস্থায় আছে, সমান্তরাল। 8 আর 4 সমান্তরাল, তাহলে কত হয়, 32/12। যারা 32 যারা এই মাত্র জয়েন করছো, এইটা শুনে আমার অনেকে অবাক হচ্ছে যে 8 আর 4 কিভাবে 32/12 আমি মুখে মুখে বলতে পারতেছি। এই একটু আগে আমি একটা সূত্র লিখে দিয়েছি, Rp সমান সমান R1 গুণ R2 বাই R1 যোগ R2। এইটা সবসময় মাথায় রাখবা। এখন দেখো 32/12 আর 8 আবার কিন্তু একটা বড় আমাদের টার্গেট হবে শুধু অঙ্ক পারা না, কিভাবে শর্টে করা যায়, অল্প সময়ে করা যায়। তাহলে দেখো 8 4 আর 8 তিনটা রোধই কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে 8 আর 8 আমরা যদি আগে নিই কত পাচ্ছি, 4। 4 আর 4 কত হয়, 2। দেখো লাগলো ক্যালকুলেটর, লাগলো না। তিনটা রোধ মিলে আমাদের এখন রোধ হয়েছে কয়টা, একটা। তার মান কত, 2। এই 2 এর সাথে 2 কি অবস্থা, শ্রেণী। তাহলে তুল্য রোধ কত হলো, 4। তাহলে আমরা একটা প্রশ্ন আমাদের শেষ। এই সার্কিটে তুল্য রোধ কত, কত বেরোলো, 4। দ্বিতীয় প্রশ্ন, এই সার্কিটের আই তড়িৎ প্রবাহ কারেন্ট কত। তাহলে আই সমান সমান E/R+R। এটা হচ্ছে আমাদের মূল সূত্র।
আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ই হচ্ছে তড়িৎচালক শক্তি। এই যে ব্যাটারির পাশে যেটা থাকবে তোমরা জানো 8 ভোল্ট। আর এই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে আমরা টোটাল সার্কিট থেকে যে আরটা বের করলাম, কত বেরিয়েছে? 4। ছোট আরটা কি? ছোট আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এইখানে আবার আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা মুখস্থ করতেছি ই বাই আর প্লাস আর, আমার এই সার্কিটে কোনো ছোট আর নাই, আছে? না থাকলে তোমাদের জোর করে বসানোর দরকার নেই। কারণ যদি খুব ইচ্ছা করে যে না ছোট আর সূত্রে শিখছি, ছোট আর আমি বসাবোই, তাহলে তারা এখানে 0 বসাতে পারো, তাদের মন খারাপ দূর হয়ে যাবে। আসলে ছোট আর না থাকলে ছোট আর এখানে লাগবে না। তাহলে দেখো ই সমান সমান কত? 8। আর সমান সমান কত? 4। 8/4 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই সার্কিটের কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। আমাদের কিন্তু প্রশ্ন প্রায় শেষ। এখন দেখো আমরা যদি মুখে মুখে কিভাবে হিসাব করলাম, 8 আর 8 4, 4 আর 4 কত? 2। এই 2 আর 2 কি অবস্থা? শ্রেণীতে কত হয়? 4। 8/4 2। যত বড় সার্কিট আসুক না কেন তোমরা এটা দেখবা, মনে প্রাণে বিশ্বাস করবা যে আই বের করা পর্যন্ত আমাদের ক্যালকুলেটর অনেক পরের হিসাব, খাতা কলমই লাগবে না, দেখে দেখে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমরা ইনশাআল্লাহ আয়ের মানটা বের করতে পারবো। এখন যে মানটা দেখাবো এইটা তুলনামূলক একটু কঠিন, তাও কঠিন না, বুঝতে পারলে সবই সহজ। এখন দেখো এইখানে আমাদের রোধ আছে কয়টা? 2 8 4 8, 4টা রোধ। এখন আমাদেরকে প্রশ্ন করা হতে পারে 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। এইখানে আমাদের প্যাচ লেগে যায়। একটু আগে আমরা আই বের করছি, আই সমান সমান 2 অ্যাম্পিয়ার। এই আইটা কোন আই? এইটা হচ্ছে এই সার্কিটের আই, এই বর্তনীর টোটাল আই, টোটাল তড়িৎ প্রবাহ। এখন আমরা বের করব 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ শ্রেণীদের মধ্যে, যারা যারা শ্রেণীতে থাকে তাদের মধ্যে দিয়ে সরাসরি চলে যায়, কিন্তু সমান্তরালে যদি থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে সরাসরি যায় না। চিত্র আঁকলে তোমরা আরো ভালো বুঝবা। দেখো এইখানে কয়েকটা রোধ আমি আঁকি। এইখান থেকে 2 অ্যাম্পিয়ার যদি কারেন্ট চালনা করা হয়, আমরা এইখানে 2 অ্যাম্পিয়ার পাবো। এখন 1 2 3 4, 4টা রোধ, যে কোনো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। কিন্তু এইখানে যদি 2টা রোধ সমান্তরালে থাকতো, মনে করো এই যে এখানে একটা 2টা রোধ সমান্তরালে আছে, এইখান থেকে আমরা 2 অ্যাম্পিয়ার দিলাম, এই পাশে ঠিক 2 অ্যাম্পিয়ার পাবো। কিন্তু এই রোধ আর এই রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে না, এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটাই ভাগ হয়ে যাবে। কতটুকু ভাগ হবে সেটাই আমার প্রশ্নের চাওয়া। তাহলে আমরা কি বুঝলাম, কি দেখলাম? যদি কোনো রোধ শ্রেণীতে থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে আই সরাসরি চলে যাবে, আর যদি সমান্তরালে থাকে তাহলে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। এখন দেখো প্রথম প্রশ্ন, 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে। এখন 2 এর সাথে কেউ সমান্তরালে আছে কি না। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যেই রোধের মধ্য দিয়ে আই যাইবে সেই রোধের সাথে কেউ সমান্তরালে আছে কিনা। শ্রেণীতে থাকলে কোনো সমস্যা নেই, সমান্তরালে কেউ আছে কিনা। 2 এর মধ্য দিয়ে 2 এর সাথে কেউ সমান্তরালে ছিল কিনা। ছিল না, ছিল না। তাহলে মোট আই 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ারই 2 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, আই অফ 2 কত? 2 অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে 8 4 8, যে কোনো একটা। এখন এই পার্টটা হচ্ছে আমার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা তো দেখেই বলে দেওয়া যাবে 2 অ্যাম্পিয়ার। ইম্পর্টেন্ট পার্টের আগে আরেকটা কথা আবারও বলতে চাই, তোমরা দয়া করে এটা আবার একটু শেয়ার করে দাও। তোমরাই খালি উপকৃত হবা এটা কিন্তু ঠিক না। যারা যারা ক্লাসটা করতেছো, যাদেরকে ভালো লাগতেছে তারা একটু শেয়ার করো। শেয়ার করলে হবে কি, সবাই। এখন তুমি মনে করো না যে আমি শেয়ার করলে যারা যারা দেখবে তারা তোমার চেয়ে বেশি মার্ক পেয়ে যাবে, এটা কিন্তু খুবই ভুল ধারণা।
জ্ঞান সবার জন্য, সবার মধ্যে বিতরণ করো, তোমার জ্ঞান আরো বেড়ে যাবে। এখন দেখো 8 4 8 যে কোনো একটা রোধের মধ্য দিয়ে যদি আই চাই তাহলে আমাদের কি হবে? প্রশ্নটা কেমন থাকতে পারে পুরো ডিটেইলস আমি বলতেছি। 8 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে রোধের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ আই চাইবে তার দিকে তাকাবা, তাকায় দেখবা তার সাথে কেউ সমান্তরালে ছিল কিনা। এখন আমি তাকালাম 8 এর দিকে, 8 এর সাথে সমান্তরালে ছিল কে ছিল? 4 ছিল আর 8 ছিল। তাহলে কি এখন এদের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট তড়িৎ প্রবাহিত হবে? হবে না, 2 অ্যাম্পিয়ার ভাগ হয়ে যাবে। এখন কিভাবে ভাগ হবে সেটা বের করার অনেক সিস্টেম আছে, আমাদের বইতে সিস্টেম আছে, তোমরা যে বই ফলো করো সেখানে সিস্টেম আছে। এখন তাদের মধ্যে থেকে সবথেকে সহজ যে উপায়টা সেটা হচ্ছে I of R equal to RP গুণ I by R। এই সূত্রটা যদি তোমরা মুখস্থ রাখো, অনেকে দুই পাশের বিভব পার্থক্য বের করে এটা সেটা করে এই আইটা বের করে, কিন্তু তাতে হচ্ছে হবে কি আমাদের সময়ও নষ্ট হবে বেশি, প্লাস ক্যালকুলেশন, যেহেতু ক্যালকুলেটর নেই ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। খুব সহজ সূত্র, RP গুণ I by R। তোমাকে বুঝতে হবে এরা কারা। এখন আগে বলো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করতে পারবো? প্রথমত একটা রোধের মধ্য দিয়ে আই যাবে এবং সেই রোধের সাথে কেউ সমান্তরালে আছে, এইটা যদি আমরা বুঝি তাহলে সেখানে আমরা আরপি গুণ আই বাই আর এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখন দেখি কিভাবে কি হয়। 8 এর মধ্য দিয়ে, প্রথম প্রশ্ন, 8 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? I of 8। তাহলে এই যে এরা কারা? RP গুণ I by R, এই R আর এই R সমান একই R। তার মানে কি বুঝলাম? আমরা যার মধ্য দিয়ে I বের করতে যাচ্ছি তার মানটা নিচে বসবে 8, RP আর I। আইটা বোঝাই যাচ্ছে আমরা সার্কিটের থেকে একটা I বের করে ফেলছি অলরেডি, কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে I হচ্ছে 2, তার মানে মোট I, মোট কারেন্ট। আরপি হচ্ছে তোমরা যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলবে তার সাথে যে যে সমান্তরালে ছিল তাদের সবার তুল্য রোধ। তাহলে এখন দেখো আমি কার মধ্য দিয়ে আই বের করতেছি? 8 এর মধ্য দিয়ে আই বের করতেছি। এখন 8 এর সাথে সমান্তরালে ছিল কে কে? 8 4 8। এই তিনটার তুল্য রোধ কত মনে আছে? যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, 8 আর 8 কত? 4, 4 আর 4 কত? 2। তাহলে আরপি হবে 2, 2 গুণ 2 4, 4/8 কত হয়? 1, 4/8 হাফ, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি দেখলাম? 8 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে? 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন, 4 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? I of 4। তাহলে বলো এই একই সূত্র হবে না কোথাও একটু চেঞ্জ হবে? কি মনে হচ্ছে উপরে কি কোনো চেঞ্জ হবে? না, উপরে কোনো চেঞ্জ পরিবর্তন হবে না। নিচে কি পরিবর্তন হবে? হবে। কেন? কারণ এই আর এই আর সমান, তার মানে আমি যার মধ্য দিয়ে আই বের করতে যাচ্ছি তার মানটা নিচে বসবে। তাহলে নিচে হবে 4, আরপি গুণ আই, 2 গুণ 2 যা ছিল ঠিক তাই থাকবে। তাহলে কত হলো? 4/4, 1, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো 8 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হলো? 0.5। 4 এর মধ্য দিয়ে কত? 1। 8 এর মধ্য দিয়ে আমাদের কি বের করার দরকার আছে? দরকার নেই, আগে যেটা ছিল সেটাই 0.5। এখন তোমরা এই তিনটা রোধের মধ্য দিয়ে আই গুলো যোগ করো, যোগ করলে কত হবে? 1.5 0.5 2 অ্যাম্পিয়ার মিলে গেল। তাহলে দেখো এই সার্কিটের আমরা প্রথমত আই বের করলাম 2 অ্যাম্পিয়ার, তারপরে কি দেখলাম 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু আই প্রবাহিত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এই যে ধনাত্মক প্রান্ত থেকে 2 অ্যাম্পিয়ার যখন এইখানে তড়িৎ প্রবাহ কারেন্ট আসলো, এসে কি দেখলো? এই তিনটা রোধ সমান্তরালে আছে। এখন ওই 2 অ্যাম্পিয়ার তিন দিকে ভাগ হয়ে গেছে। কত কত ভাগ হয়েছে? এখানে 0.5, এখানে 1, এখানে 0.5। তাহলে এই তিনটা মিলে আবার এখানে 2 অ্যাম্পিয়ার চলে গেল।
তাহলে আমরা একটা সার্কিট থেকে কি কি বের করা শিখলাম? প্রথমত আর, সার্কিটের টোটাল আর, দ্বিতীয়ত সার্কিটের আই, তৃতীয়ত সার্কিটের আই অফ আর, শেষ বিভব পার্থক্য। বিভব পার্থক্য যদি বলে আমাদেরকে এরকম বলে দেবে, দেখো এ বি সি, এ বি সি, এখন এ বি প্রান্তের বিভব পার্থক্য কত, এরকম যদি আমাদেরকে বলে, বিভব পার্থক্য না বলে বলতে পারে বিভব কত, ভোল্ট কত, ভোল্টেজ কত ইত্যাদি, যাই বলুক না কেন ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। এখন দেখো এ বি প্রান্তের বিভব পার্থক্য কত, এ বি, ভি সমান সমান আই আর, আই হচ্ছে কত 2, বের করছি 2, আর এ আর বি এর মধ্যে রোধ আছে কোনটা, 2 ওহম। অবশ্যই খেয়াল করতে হবে এই 2 ওহমের সাথে কেউ সমান্তরালে ছিল কি না, শ্রেণীতে যদি থাকে কোনো সমস্যা নেই, সমান্তরালে কেউ ছিল কিনা, কেউ আছে নাই, তাহলে আমরা 2 বসাই দিলাম, তাহলে 2 গুণ 2 কত হলো 4 ভোল্ট। এখন দেখো যদি বলে বি সি প্রান্তের বিভব পার্থক্য কত, বি সি, তাহলে আমরা একই সূত্র হবে আই আর, ভি সমান সমান আই আর। এখন আই কত 2, আবার ঠিক তোমরা একই ভাবে খেয়াল করো বি আর সি এর মধ্যে রোধ আছে কোনটা, বি আর সি এর মধ্যে রোধ আছে 8, কিন্তু আর এখানে যদি বসাই দিই হবে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। কি দেখতে বলছি যে এই রোধের সাথে কেউ সমান্তরালে ছিল কি না, আছে, 8 এর সাথে সমান্তরালে কে আছে 4 আর 8, তাহলে দেখো এই তিনটার তুল্য রোধ কত, 8 8 8 4, 4 আর 4 2, তাহলে কত হলো 4 ভোল্ট। তাহলে আমাদের সার্কিট মোটামুটি শেষ। আমাদের এই 4 ক্যাটাগরি থেকে যে কোনো এক ক্যাটাগরির অঙ্ক আমাদেরকে চাইতে পারে। এখন তোমাদেরকে লাস্টে একটা অঙ্ক আমি করতে দিচ্ছি, দেখো দেখো বোঝা যায় কিনা, এখানে 6 6 2 1 6 ভোল্ট, চিত্রে আই কত, প্রশ্ন হচ্ছে চিত্রে আই কত। দেখো এসএসসি আর অ্যাডমিশন টেস্টের মধ্যে পার্থক্য, এসএসসি স্যাররা ভালো, অ্যাডমিশন টেস্টে যারা প্রশ্ন করে স্যাররা খারাপ। কেন খারাপ? দেখো চিত্রে আই কত, তোমরা যারা সার্কিট বুঝতে পারছো দেখে দেখে উত্তর করবা, ক্যালকুলেটর খাতা কলম লাগবে না। 6 আর 6 সমান্তরাল, তুলরোধ কত 3, 3 2 1, শ্রেণীতে কত হয় 3 আর 2 5 আর 1 6, তাহলে আই সমান সমান কত 6/6 কত 1 অ্যাম্পিয়ার। আমি অ্যাডমিশন টেস্টে যারা প্রশ্ন করে সাবজেক্ট খারাপ কেন বললাম, অপশন এতে তোমরা 1 অ্যাম্পিয়ার পাবা, নিশ্চিত থাকো। আমরা বাসায় যখন একটা অঙ্ক করি তখন যেটা মনে করো যে আমাদের ভুল বের হয়েছে 40, আমি উত্তর দেখলাম 50, তাহলে কি বুঝলাম আমার ভুল গেছে, তাহলে আমরা একটু চেক করলাম, চেক করে দেখলাম হ্যাঁ উপরে ভুল। অ্যাডমিশন টেস্টের মজাটা এখানে, তুমি 40 বের করো, 60 বের করো, 70 বের করো, যা বের করবা তাই তুমি অপশনে পাবা, উত্তর ছিল 50। এখন দেখো এই যে 1 অ্যাম্পিয়ার, তোমরা তো দেখার সাথে সাথে অপশন এ তে আছে, পূরণ করতে দেরি হবে না। এখন দেখো একটুখানি সাবধান, চিত্রে আই কত এরকম প্রশ্ন যদি আসে তাহলে তোমরা দেখবা প্রশ্নের চিপা চাপায় কোথাও আই আছে কিনা। দেখো তো এই দেখো আই, তার মানে মোট আই যাচ্ছে না আমার কাছে, আমার কাছে কি যাচ্ছে 6 এর আই। 6 এর আই কি 1 হবে? হবে না। কত হবে 6? দেখো 6 ওহমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, 6 এর সাথে সমান্তরালে কে আছে 6, তাহলে আমরা কি সূত্র ইউজ করব এখানে, আরপি গুণ আই বাই আর। এখন দেখো আরপি কত 6 আর 6, তুলনা কত 3, আই হচ্ছে টোটাল 1 অ্যাম্পিয়ার, আর কত 6, তাহলে 3/6 হাফ 0.5। এইখানে আরো একটা শর্টকাট টেকনিক তোমরা অ্যাপ্লাই করতে পারবা, সেটা হচ্ছে এইখানে
যদি 6 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের কাছে প্রশ্নে চাচ্ছে। 6 এর সাথে একটাই রোধ সমান্তরালে আছে, তার মানও আবার 6। তাহলে 6 আর 6 দুজনই 6, তাহলে আমাদেরকে আরপি গুণ আই বাই আর এই সূত্রটা অ্যাপ্লাই না করলেও চলতো। মোট আই বের হয়েছে কত 1, তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো 0.5 ক্লিয়ার। তাহলে তোমাদের কি মনে হচ্ছে, যাদের সার্কিটে মোটামুটি এতদিন ভয় ছিল তাদের কি ভয়টা দূর হলো কিনা? এরকম যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমাদেরকে বন্ধুদের বলবা, আমি তোমাদের সামনে আবার হাজির হব অন্যদিন কোন এক সময়ে। তোমাদের কঠিন কোন টপিকস যেটা তোমরা ভয় পাও সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো যে আসলে তোমরা কোন টপিকসের উপরে ক্লাসটা চাচ্ছ, সেই টপিকসটাকে আরো সুন্দরভাবে সহজভাবে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি সেটা আমরা দেখবো আগামীতে। ধন্যবাদ আজকের মতো সবাইকে।